Hello everyone, welcome back to my channel Me Avilas. সো আজ আমি তোমাদের সাথে আড্ডা উইথ আভিলাস আরেক নতুন এপিসোড নিয়ে এসে হাজির। বাট আজ একটু লিটল বিট অফ চেঞ্জেস আছে। কীরকম চেঞ্জেস? অ্যাজ ডেলি লাইফ আমরা বিভিন্ন ভৌতিক কাহিনী এসব ব্যাপার নিয়ে পডকাস্ট করে আসছি অলরেডি। সো আজকের পডকাস্টটি একটু লিটল বিট অফ ডিফারেন্ট। অ্যাজ রিসেন্ট আমাদের মাধ্যমিক পরীক্ষা এবং এইচএস পরীক্ষা সামনেই আছে। সো এই টপিকের ওপর আমরা আসছি কি কেরিয়ার রিলেটেড পডকাস্ট। সো আজকে আমার পডকাস্টে দুজন ব্যক্তি আমার সাথে এখানে হাজির। তো তাদের কাছে যাই, তাদের কাছ থেকে পরিচয় নিই তাদের। নমস্কার, আমার নাম অরিজিৎ চক্রবর্তী। আমার নাম সুদীপ্ত মুখার্জি। সো ম্যাটার হচ্ছে কি, আমার পডকাস্টের থ্রু আমি যেসব আপকামিং মাধ্যমিক এক্সাম এবং এইচএস এক্সাম দিয়ে যারা বেরোবে সেই সমস্ত স্টুডেন্টদের জন্য একটা নিউ ওয়ে টু চুজ ক্যারিয়ার, এই জিনিসটার জন্য আমি আজকে এই পডকাস্টটি রেখেছি। সো শুরু করা যাক আজকের ক্যারিয়ার রিলেটেড পডকাস্ট। আগে ব্যাপারটা আমি একটু জানতে চাই যে এই ক্যারিয়ার রিলেটেড ম্যাটারটা তোমরা কিভাবে স্টার্ট করলে, এই জিনিসটা কোথা থেকে কিভাবে এলো তোমাদের কাছে, দেন তোমরা কিভাবে এইটাকে নিয়ে আগে আগে কতজন এখনো পর্যন্ত কত জায়গায় এই কেরিয়ার কাউন্সেলিং করিয়েছো বা অ্যান্ড ফার্দার মোর আরও কিছু জিনিস চলতে থাকছে, সেসব বিষয়ে আমি এবার সো প্রথমে একটা কথা বলি দাদা, যদি আমরা সবাই যারা আছি তারা একটুখানি চারপাশটা যদি লক্ষ্য করি, আমাদের দেশে বেকারত্বের হার দিন দিন বেড়ে যাচ্ছে এবং এই জিনিসটা আমরা প্রায় নজর দিচ্ছি এবং প্রত্যেকটা পরিবারের মধ্যে যদি লক্ষ্য রাখি তাহলে দুটো ছেলে থাকলে তার মধ্যে একটা না একটা ছেলে বেকার। তার মানে কিন্তু দাদা এটা নয় যে বাজারে চাকরি নেই, চাকরি আছে, কিন্তু কেরিয়ার ওরিয়েন্টেড যেহেতু পড়াশোনার কোনো ছাত্র করছে না বা খুব কম সীমিত ছাত্র করছে, যার জন্য তারা চাকরিটা পাচ্ছে না। এবার আমরা যখন এই যাত্রাপথটা শুরু করলাম, আমরা এবং আমার ভাই এছাড়াও আরো দুজন আছে, তো আমরা এই জিনিসটা সার্ভে করে দেখলাম যে এই যে প্রবলেমটা, যে বেকারত্বের যে প্রবলেমটা সৃষ্টি হচ্ছে বাজারের মধ্যে, তার ঘাটতির কিছুটা করতে হবে। তো সেখানে আমরা এই কেরিয়ার কাউন্সেলিংটা যদি করি, স্টুডেন্টদের যদি সঠিক গাইড দিতে পারি, তাহলে তারা একটা ইন ফিউচার নিজেদেরকে একটা বড় জায়গায় নিয়ে যেতে পারবে। আর সেই থেকেই আমাদের এই কেরিয়ার কাউন্সেলিং এর যাত্রাপথ। এবং একটা ছোট্ট পয়েন্ট বলে রাখি যে আমরা বিগত 3 বছর ধরে এই যে সার্ভিসটা দিচ্ছি, এই সার্ভিসের সাথে যুক্ত হয়ে আছি এবং এর দ্বারা অলরেডি আমরা 10K ওপর স্টুডেন্টদেরকে একটা ভালো কেরিয়ার অপরচুনিটি করতে সক্ষম হয়েছি। আপাতত 10,000 তারও বেশি স্টুডেন্ট এনগেজড হয়েছে ব্যাপারটাতে। নাইস নাইস। ফার্দার আরও কিছু ভাবনা চিন্তা কি রয়েছে যে এবার আস্তে আস্তে অল ওভার দ্য ওয়েস্ট বেঙ্গলে যদি ছড়িয়ে পড়া যায়? সো আপাতত এখনো পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলে কতগুলো জেলায় করা হয়েছে? আমাদের অনলাইন কাউন্সেলিং যেটা চলে ওটা অল ওভার। আচ্ছা, অনলাইন কাউন্সেলিং, অনলাইন অফলাইন, অনলাইন অফলাইন দুটোই চলে। আচ্ছা আচ্ছা। অনলাইনে যেটা চলে এখন আপাতত 4টে ডিস্ট্রিক্ট আছে, মালদা, মুর্শিদাবাদ, হুগলি আর নদিয়া। আর অফলাইন আপাতত হুগলি জেলার উপরে আমরা বেস্ট ফোকাস করা আছে। নেক্সট প্ল্যান আছে অফলাইনটা হুগলি জেলায় আছে। অফলাইনটা হুগলি জেলায় আছে। নেক্সট প্ল্যান আছে ওগুলো অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে, যাতে আমরা কাউন্সেলিংটা করতে পারি। আর অনলাইন তো তার কোনো সীমাবদ্ধতা নেই, ওইটাই আমরা গাইড করি যে তোমার কি ট্যালেন্ট আছে তুমি আমায় বলো, তুমি কি করে টাকা ইনকাম করবে সেটা আমি তোমাকে বলবো। আমাদের মেন মোটিভ হচ্ছে এটাই। আচ্ছা, মানে পুরো ভালোভাবে তাদেরকে গাইড করে দেওয়া অবভিয়াসলি ব্যাপারটা, যে অ্যাকচুয়াল তাদের ট্যালেন্ট স্কিলস অনুযায়ী কোন দিকটা তাদের যাওয়াটা ঠিক হবে, সেই জিনিসটা। আর আমি ভিউয়ার্স আমার যারা দেখছো, ফার্স্ট আমি যখন এদের দুজনের কাছে ব্যাপারটা নিয়ে বসি, আমি কিছু কেমন জিনিস এদের কাছ থেকে জানতে পারি যে এরা একটা হিউজ থিঙ্কিং রয়েছে, অ্যান্ড সেই থিঙ্কিংটা আস্তে আস্তে এরা এতটা মানে মানে এই কদিনের মধ্যে এতটাই ব্রড করে ফেলেছে যে এটা একটা খুব ভালো জায়গায় নিয়ে চলে গেছে এরা। সো আমি ওই জায়গাটা জানতে চাইবো যে এখনো পর্যন্ত মানে কতজন উপকৃত হয়েছে। আমি তো এটা শুনলাম যে 10,000 জন হয়েছে, বাট শুধুমাত্র মানে তাদের কাছে পৌঁছানো হয়েছে এইটুকুটা ম্যাটার গেছে। তাদেরকে আমরা একটা ভালো কেরিয়ার অপরচুনিটি করতে সক্ষম হয়েছি।
মানে তারা কেরিয়ার পেয়ে গেছে। পেয়ে গেছে। আচ্ছা, আমি ওইটাতেই জানতে মানে আসতে চাইছিলাম ম্যাটারটা, আচ্ছা, যে ওটা অ্যাকচুয়াল তাদেরকে কেরিয়ারের টার্গেটে পৌঁছে গেছে তো পৌঁছে কেরিয়ার, গেছে। হ্যাঁ এইটাই তারা জানতে তাদের চাইছিলাম। স্টার্টিং স্টেজেতে আছে, মানে হ্যাঁ কলেজ পাস আউট। স্টেজের মধ্যেও আছে, আচ্ছা মানে স্টুডেন্টও আছে যারা চলছে অলরেডি। নানা করে প্রায় 60,000 এর উপরে ব্যক্তি যারা আছে তারা অলরেডি জবও পেয়ে গেছে। বাহ, দিনে তো খুব ভালো বিষয় এটা। আর রিসেন্ট তাহলে যারা মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক দিয়ে যারা বেরোবে, সো তোমরা যারা মাধ্যমিকের স্টুডেন্ট আছো অ্যান্ড উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট আছো, তোমরা রিসেন্ট পাস আউট করার পর যদি তোমরা কোনো রকম ভাবে চাও যে দাদাদের সাথে কেরিয়ার কাউন্সেলিং করাতে, অবভিয়াসলি কন্ট্যাক্ট করো। অ্যান্ড আমার তো নিচে নাম্বার সব কিছু দেয়া আছে, সো তোমরা প্লিজ যদি কোনো রকম দাদাদের সাথে কন্ট্যাক্ট করতে হয়, প্লিজ আমাকে কমেন্ট বক্সে আইদার কমেন্ট করো, না হয় আমার যে নাম্বার আছে সেই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজও করতে পারো। সো স্ক্রিনে রইলো। এবার আসি যে এই কেরিয়ার ম্যাটারটা আমি পুরো একদম প্রথম থেকে ইন ডিটেলসে জানতে চাইবো, যাতে যেই সব ছেলেমেয়েরা এখন দেখবে ব্যাপারটা, তাদের কাছে যেন স্পষ্ট হয়ে যায়, একদম নিট অ্যান্ড ক্লিয়ার হয়ে যায় যেন। একটা কেরিয়ারকে 3 ভাগে ভাগ করেছে। প্রথম কথা হচ্ছে যে নর্মাল যেরকম পড়াশোনা করলে হয়, প্রথমে তো দুটো পার্ট আসছে। একটা হচ্ছে যে ট্র্যাডিশনাল পড়াশোনা, যেটা হচ্ছে বাংলা অনার্স করে নিলো, ইংলিশে অনার্স করে নিলো, ফিজিক্স এতে অনার্স করে নিলো। বাট এখন ওইগুলো পড়ে আগেকার ওগুলো চাকরি পাওয়া যেত, বাট এখন ওখান থেকে চাকরি পাওয়ার পার্সেন্টেজটা অনেকটাই কম। এছাড়া কি আসছে, আর একটা পড়াশোনা হচ্ছে যে প্রফেশনাল পড়াশোনা। আচ্ছা, প্রফেশনাল পড়াশোনা, যে তার ফলে কি হয় যে প্রফেশনাল পড়াশোনাতে আমি একটা পার্টিকুলার কোর্স করলাম, তারপর ওটা নিয়ে আমি চাকরি পেলাম। এটা হতে পারে ধরো তোমার 3 ধরনের ওটাকে আবার ডিভাইড করা হচ্ছে। ফার্স্ট হচ্ছে ইঞ্জিনিয়ারিং বেস, যেমন বিটেক কোর্স, সিএসসি, এর মধ্যে অনেক রকম স্টেপ আছে, ওগুলোতে আমি আস্তে আস্তে ঢুকছি। সেকেন্ড হচ্ছে মেডিকেল, মানে আফটার 12, আফটার 12। যেগুলো বলছিস এগুলো হচ্ছে আফটার 12। আফটার 12। হ্যাঁ, একটু স্পেসিফিক করে বলে দেন। হ্যাঁ, আমি ঢুকছি ওখানেতে। আচ্ছা। এবার ধরো মেডিকেল হলো, আর সেকেন্ড হচ্ছে মেডিকেল, আর থার্ড হচ্ছে ম্যানেজমেন্ট। এদের মধ্যে এবার অনেক রকম ভাগ আছে। যেমন হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর মধ্যে যে বলো, এক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আগে ডিমান্ড ছিল, এখন কিন্তু ওটা নেই। কারণ আমরা যদি মাঠে চাষবাসের দেখি, সবকিছু থেকে এখন কিন্তু রোবোটিক্স চলে আসছে। মাঠে যখন কিষানরা ধান কাটতে যায়, আগে কি হতো, নর্মাল এ নিয়ে যেত, এখন মেশিন আসছে কেটে এখন তো দিয়ে চলে এই যাচ্ছে। জিনিসটা এখন বেশি দেখা হ্যাঁ, যাচ্ছে। মেশিন ইউজ করছে। তাহলে মেকানিক্যালের থেকে রোবোটিক্স নিয়ে যদি কেউ পড়াশোনা করে, তার কিন্তু কেরিয়ার আছে। মেকানিক্যালের কিন্তু কেরিয়ার নেই, কারণ এখন গাড়িও সারাচ্ছে মেশিন, সবকিছু এখন মেশিন দিতেই হচ্ছে। আর সেটাকে অপারেট করার জন্য শুধুমাত্র একটা সুইচ টেপা। আচ্ছা, না, ওয়ান থিং আমি একটু জিজ্ঞাসা করছি, যে আফটার 12-এর পর যেটা, ঠিক আছে, মানে তুই যেটা এলাবোরেট করলি, অনেকের ক্ষেত্রে হয়তো একটু প্রবলেমেটিক হতে পারে ব্যাপারটা। সো আমাকে মানে স্ট্রিমগুলো আর সোর্সেসগুলো একটু ওয়ান বাই নেমগুলো বল, যাতে তাদের সুবিধা হয়। ওকে, তো যারা সায়েন্সের স্টুডেন্ট, তো তারা যদি ইঞ্জিনিয়ারিং স্ট্রিমের মধ্যে যেতে চায়, সেরকম দ্বারা হচ্ছে, যেমন আমরা সিভিল, মেকানিক্যাল, আর এটা তো শুনেছি, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। এছাড়াও এদের হয় হচ্ছে AIML, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং। হচ্ছে রোবোটিক অ্যান্ড এআই আসছে, ডাটা সায়েন্স আসছে, সাইবার সিকিউরিটি আসছে, যেগুলো ডিমান্ডেবল কোর্স আগামী 10 বছরের জন্য। বাট অনেক কোর্স আছে যেগুলো আর কোনো সেরকম ধরনের মার্কেট নেই। এখন ইঞ্জিনিয়ারদের মার্কেট ডাউন হচ্ছে, যারা ডাটার দিকে যাচ্ছে, যারা কোর সিএসসির মধ্যে যাচ্ছে, মানে বিটেকের মার্কেট ডাউন হচ্ছে, কিন্তু কোর সিএসসির মার্কেট আপ হচ্ছে। কারণ পরবর্তীকালে মানুষ শরীর দিয়ে কম আর মাথা দিয়ে খাটবে বেশি, তো ওদের ডিমান্ডটা অনেকটা বেড়ে যাচ্ছে। এবার যেমন ধরো যে মেডিকেলের টিমের মধ্যে যদি চলে আসো, অনেকে নার্সিং করে নিচ্ছে, অনেকে এ করে নিচ্ছে, কিন্তু কেন করছে তারা এটাই জানে না। যেমন প্যারামেডিক্যাল একটা কোর্স, এটাতে অবভিয়াসলি কেরিয়ার আছে, কিন্তু কতটা, এবার তার যদি এক্সপেকটেশন থাকে যে আমি মাস গেলে 50-60 হাজার টাকা কামাবো প্যারামেডিক্যাল পড়ে, এটা কিন্তু অসম্ভব কথা। কারণ কি হয়ে যাচ্ছে, যে একটা প্যারামেডিক্যালের টাকা কেন দেবে, যারা ল্যাবে কাজ করে, প্যারামেডিক্যাল ওখানেতে আসছে, ঠিক আছে, ল্যাবে যারা, যেমন সিটি স্ক্যান, MRI, এসব নিয়ে যারা কাজ করে, তো সে তো একটা মেশিন করছে, শুধু তার জন্য 6 হাজার টাকা 10 হাজার টাকা মাইনে। এ তো 40 হাজার টাকা কামাতে পারবে না, যে কোনো একটা ল্যাবে কেউ কাজ করে সে 50 হাজার টাকা করে মাইনে পাচ্ছে, এটা তো ভুল কথা। কিন্তু অনেক সায়েন্সের স্টুডেন্ট কি করছে, আর্টস স্টুডেন্ট এখন আর্টস থেকেও প্যারামেডিক্যাল পড়ে যায়, যেটা হচ্ছে কি করছে, যে ডাইরেক্ট প্যারামেডিক্যাল কোর্সের দিকে চলে যাচ্ছে। তো আমি ওদেরকে সাজেস্ট করবো যে অপটোমেট্রির দিকে যেতে। কি
কিছু কেমন কোর্স আছে যেগুলো হচ্ছে বিজনেস রিলেটেড। যেমন আজকের দিনে আমি একটা চাকরি তো পাচ্ছি, অপরন্ত আমি ওই লাইসেন্সটা নিয়ে পরবর্তীকালে আমি আমার স্টার্ট আপও খুলতে পারি। যেমন আমি অপটোমেট্রি বললাম যে আমি শনির সোম থেকে শুক্র জব করছি, শনি রবিবার আমি একটা ভিজিটিং লাগাচ্ছি আমার বাড়ির সামনে, ক্লিনিক খুলে নিচ্ছি। আচ্ছা, অপটোমেট্রি ব্যাপারটা একটু এলাবোরেট করে দে। ওকে, অপটোমেট্রি হচ্ছে তারা যারা হচ্ছে যে চোখের পাওয়ার টেস্ট করে, ড্রপ সাজেস্ট করে এবং মেডিসিন সাজেস্ট করে। যেখানে আমরা রেগুলারই বা গ্রামের দিকে যেখানেতে মানুষরা যায় ওদেরকে অ্যাজ এ ডক্টর হিসেবেই ট্রিট করা হয়, কিন্তু ওরা ডক্টর নয়, ওদের কাছে কোনো অথরাইজেশন থাকে না অপারেশন করার। অপারেশন করতে গেলে ওরা সবসময় হসপিটালকেই রেফার করে যে হ্যাঁ আপনি এখানে, আপনার কোনো চোখে কিছু প্রবলেম হয়েছে, আপনার অপারেশনের প্রয়োজন আছে, আপনি ওখানে চলে যান। কিন্তু ওখানেতে ক্লিনিকে শুধু হচ্ছে যে স্টার্ট আপটা করতে বা ক্লিনিকটা করতে যে হিউজ টাকার পরিমাণ সেটাও কিন্তু নয়। জাস্ট একটা মেশিন যেখানে চোখের পাওয়ার টেস্ট হবে, একটা কিছু অল্প সেট আপ আর হিউজ পরিচিতি। তুমি যত মার্কেটিং করবে তোমার তত ভিজিটিং চার্জ রাখো, 100 টাকা করে রাখো গ্রামের লোকেদের জন্য। ওয়ান কাইন্ড অফ সমাজ সেবা, ওয়ান কাইন্ড অফ বিজনেস। দ্যাটস মানে একটা বেশ মানে উইদিন আ লিটল ইটস আ গুড ক্যারিয়ার বলতে গেলে। অবভিয়াসলি। হুম, এরপর যেমন নাইস। আছে ধরো এটা হয়ে গেল। মেডিকেলের মধ্যে আরো কিছু আছে যেমন নিউট্রিশন। নিউট্রিশন নিয়ে এখন নর্মাল প্যারামেডিকেলের থেকে নিউট্রিশন অনেক বেটার, বা নর্মাল জিএনএম নার্সিং এর থেকে বা বিএসসি নার্সিং এর থেকে নিউট্রিশন অনেক বেটার। এখন সব হিরো থেকে শুরু করে নর্মাল একটা গরিব মানুষও সেও একটু হেলথ কনসিয়াস হতে চায়। এদের ভবিষ্যতে গিয়ে যখন মানুষের কাছে টাকা আসবে এদের ভ্যালু কিন্তু অনেক বাড়তে থাকবে। যেমন মেডিকেলের মধ্যে আরেকটা ম্যানেজমেন্টের স্ট্রিম হচ্ছে যে হসপিটাল ম্যানেজমেন্ট। হসপিটাল ম্যানেজমেন্টে অনেক ডিমান্ড বাড়বে। আর হসপিটাল হচ্ছে এমন একটা জিনিস যে যেখানেতে কোনোদিনও ওই ইন্ডাস্ট্রিটা বন্ধ হবে না। করোনা এলো, হোটেল ইন্ডাস্ট্রি বলো, ট্যুরিজম ইন্ডাস্ট্রি বলো, যে কোনো ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, কিন্তু হসপিটাল ইন্ডাস্ট্রি বড় হবে, ওরা কোনোদিনও বন্ধ হবে না। থার্ড ওয়ার্ল্ড চলে এলে হসপিটাল খোলা থাকবে, মানে একটা মানুষের জন্ম থেকে, এটা তো অবভিয়াস জিনিস। হ্যাঁ মানে একটা মানুষের জন্ম থেকে মৃত্যু অবধি সমস্তটাই একটা হসপিটালের মধ্যেই হয়। আর একটা হসপিটালকে চালাতে গেলে ম্যানেজমেন্টের ছেলে লাগবে, মানে ডাক্তার আসবে শুধুমাত্র চেক আপ করবে বেরিয়ে চলে যাবে, ওদের কোনো যায় আসে না। আর নার্সরা আসবে শুধুমাত্র ওদের ডিউটি করবে চলে যাবে। কিন্তু হসপিটালের ভেতরে কিভাবে চলছে একটা হসপিটাল, সেটা কিন্তু কোর অপারেশনটা সামলা হচ্ছে হসপিটাল ম্যানেজমেন্টের ছেলেরা। হুম, এর মধ্যে বহু ডিপার্টমেন্ট থাকে, মেডিকেল ডিপার্টমেন্ট থাকে, ওদের যারা মেডিক্লেম করাতে আসে, যে আমার কোনো একটা কোম্পানি মেডিক্লেম, আমার কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি কি হসপিটালেতে কার্ড পাঠিয়ে দেবো যখন আমার মেডিক্লেম কার্ডটা, তারা ওখান থেকে কোম্পানি থেকে টাকাটা নেওয়া, এইসবের কিছু ডিপেন্ড করছে সব হসপিটাল ম্যানেজমেন্টের ছেলেমেয়েরা। আচ্ছা এইচআর ডিপার্টমেন্ট আছে, ফাইন্যান্স ডিপার্টমেন্ট আছে একটা হসপিটালের মধ্যে। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে মানে আমি যতটুকু শুনলাম, ঠিক আছে, আহ, আমার কোথাও গিয়ে এখন একটু একটা জাস্ট ডাউট লাগছে যে ব্যাপারগুলো আমরা যেগুলো মানে প্রেস করছি, অনেক স্টুডেন্টদের কাছে একটু হয়তো মানে কনফিউজিং হতে পারে, ঠিক আছে, অ্যাজ মেডিকেল এইসব ব্যাপারগুলোর দিকে আসছে। সো মেবি অনেক স্টুডেন্ট যারা মাধ্যমিক বা এইচএস এর যারা আছে ওরা একটু তাদের একটু বুঝতে অসুবিধা হবে। সো আমরা একটু অনেকটা ইনডেপথে মানে চলে গিয়েছিলাম। সো অতটা ইনডেপথে না গিয়ে আমরা একটু লাইটলি আসছি সাবজেক্ট রিলেটেড ম্যাটারগুলোতে। তাহলে হচ্ছে কি তাদের ক্ষেত্রে আরো সুবিধা হবে ব্যাপারটা বুঝতে। আমরা না অনেক ডিপে আগিয়ে গিয়েছিলাম, বুঝতে পেরেছি আমি ব্যাপারটা। মেবি অনেক স্টুডেন্টদের সমস্যা হবে, বাট ডোন্ট ওয়ারি। সাবজেক্ট ওয়াইজ, স্ট্রিম ওয়াইজ তাদের কেরিয়ার অপশন কি হতে পারে, এই জিনিসটার উপর আসছি। ওকে, সো এইট অরিজিৎ দার কাছে নিচে। সাবজেক্ট ওয়াইজ যে কথাটা বলা হচ্ছে, বেসিক্যালি আমরা সবাই জানি আর্টস, কমার্স, সায়েন্স এই তিনটে ব্যাকগ্রাউন্ড হচ্ছে। তো সাধারণতভাবে প্রথম শ্রেণীর মানুষ হচ্ছে ভেবে নেয় যে সায়েন্সে পড়ে যাওয়া মানেই আগামী দিনে বিশাল বড় একটা দিকে যাবে। কিন্তু আজকের যে এডুকেশন সিস্টেমটা যেভাবে চলছে, তাতে একটা খুব ভালো জিনিস যেটা গড়ে উঠেছে সেটা হচ্ছে আজকের দিনে আর্টসের স্টুডেন্টরাও অনেক এমন কোর্স আছে যেগুলো খুব সুন্দরভাবে করতে পারবে। এবং সায়েন্সের যে সমস্ত প্যারামেডিক্যাল বা যে ভাই যেগুলো বললো, সেই সমস্ত কোর্সগুলো তো করতেই পারবে। তবে আর্টসের স্টুডেন্টদের জন্য বেস্ট সাজেশন যে সমস্ত কোর্স আমরা করছি, তার মধ্যে ম্যানেজমেন্ট কোর্সের মধ্যে একটি আছে স্পোর্টস ম্যানেজমেন্ট। স্পোর্টস ম্যানেজমেন্ট একটা নতুন বিষয়, মানে একদম নতুন বিষয়, কিন্তু অনেক স্টুডেন্টের কাছেই মনে হবে। ওয়ান থিং আমি একটু বলি যে এইটা যেটা ব্যাপারটা মানে দাদা জানাচ্ছে সেটা হচ্ছে কি স্পোর্টস ম্যানেজমেন্ট মানে আর্টস লাইন থেকে ছেলেরা চাইলে
একটা ক্যারিয়ার অপশনে যেতে পারে, সেটা জাস্ট একটা উদাহরণ দিচ্ছে, সেটা হচ্ছে কি স্পোর্টস ম্যানেজমেন্ট। এটা ঠিক আছে, পয়েন্ট টু মি নোটেড। এই স্পোর্টস ম্যানেজমেন্ট জিনিসটাকে একটু ছোট্টভাবে আমি খালি বলে দেবো, যে তাহলে কি স্টুডেন্টদের একটু বুঝতে সুবিধা হবে। আমরা সবাই আইপিএল খেলা দেখি এবং বিভিন্ন আইএসএল বিভিন্ন খেলা আমরা দেখি, কিন্তু আমরা জানি না যে ওই যে খেলাটা যেটা হচ্ছে সেই খেলাটা কারা ম্যানেজ করছে। বিরাট কোহলিকে যে হোটেলটা বুক করে দেওয়া হচ্ছে সেটা কে করছে, বিরাট কোহলির ফ্লাইট এলো কে গাড়ি পাঠিয়ে দিচ্ছে, এই যে পুরো জিনিসটা যারা করে তারাই হচ্ছে সেই স্পোর্টস ম্যানেজমেন্টে সেই সমস্ত স্টুডেন্টরা। এটারই একটা লিটিল ভার্সন আমরা সবকটা ছেলে ছোটবেলাতে অলরেডি করেছি। আমরা গ্রামেতে 4 মারা 6 মারা 8টা টিমে 16টা টিমে খেলা লাগিয়েছি। সেম কনসেপ্ট হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটেতে চলবে, আর কিচ্ছু না। 8টা টিমে চিঠি দেওয়া, তাদের আসা, তাদের প্রাইস ঠিক করা, হ্যাঁ তারা উইনার টিম কত পাবে, রানার টিম কত পাবে, হ্যাঁ তারা কি খাবে, টিফিন থেকে শুরু করে আমরা যে আর্নমেন্টটা করতাম ক্লাবেতে ছোটবেলায় আর একটা বিষয় ছিল, জিতলে মুরগি দেয়া হবে, সেই বিষয়টা সবাই করেছি। সেম জিনিস শুধুমাত্র আচ্ছা 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 ওকে, সেম জিনিস শুধুমাত্র হয় ইন্টারন্যাশনাল মার্কেটে, মানে স্পন্সরশিপ খোঁজো। আমরা যেরকম চাঁদা তুলতে যেতাম, হ্যাঁ সেটাই হয়ে যাচ্ছে স্পন্সরশিপ। কোন কোম্পানি, হ্যাঁ সেম জিনিস হচ্ছে স্পন্সরশিপ। এই জিনিসটাই একটা বড় সার্কেলে হচ্ছে, এবং এটা একটা জব ওরিয়েন্টেড ভাবে হচ্ছে, দারুণ ভাবে হচ্ছে। তো এটাই একটা স্পেসিফিক জব ওরিয়েন্টেডের সাথে সাথেও আরেকটা হচ্ছে এটা বিজনেস ওরিয়েন্টেড হয়ে যায়। কিরকম ভাবে বলি, যে একটা স্টেডিয়ামে যখন খেলা হয়, অনেক এরা আছে যে ব্যাটেতে সাইন করিয়ে নেয়, বিরাট কোহলি সাইন করিয়ে নেয়, জার্সিতে সাইন করিয়ে নেয়। ওটা বিশাল ডিমান্ড, ওটা বিশাল ভ্যালু, ওটার জন্য এক্সট্রা টাকা অনেক পাওয়া যায়। একখানা জিনিস আমার মনে করে দিলি এখন, এই ব্যাটে সিগনেচার বলে। অ্যাকচুয়াল আমি ক্রিকেটার ছিলাম এক সময়। আমি ক্রিকেট খেলতাম অ্যান্ড ভালো রকমেরই ক্রিকেট প্র্যাকটিস করেও ছিলাম। আমারও একটা ড্রিম ছিল যে আমি বড় ক্রিকেটার হবো, ব্যাটে সিগনেচার করো। তুই ওটাও মনে করিয়ে দিলি। যাই হোক, এটা রিলেটেড ম্যাটার না, জাস্ট তুই বললি আমার ভিশনটা আমার ভেসে গেল চোখের সামনে, যে এটা ড্রিম ছিল। বিরাট কোহলি সাইন করা ব্যাটটা নিয়ে রাখতে নিজের কাছে অরিজিনাল, তো এটার জন্য তারা লাখ টাকা 2 লাখ টাকা দিতে কোনো রকম করে না, ম্যাটার করে না তাদের কাছে। অনেকে হয় না পেন্টিং রেখে দেবে বাড়িতে, বিরাট কোহলি সাইন করে রেখে দেবে। তো ফেমাস ব্যক্তিদের এটা মানে যেহেতু মার্কেটে ওটা বুঝতে হবে যে কেন ওদের অত টাকা করে মাইনে, এত কেন বেটার, কারণ ওখানে ভলিউমটা অনেক বেশি। তো আমরা পাড়াতে লাগিয়ে 2000 টাকা 1000 টাকা লাভ থাকতো, বেশিরভাগটাই চলে যেত বক্সের পিছনে চলে যেত, নর্মাল এতে চলে যেত। কিন্তু ওই স্টেডিয়ামেতে যখন অঙ্কটা কোটি টাকার ক্রস করছে, তখন ওদের ইনকামটা কোটি টাকার। আচ্ছা ঠিক আছে, সেই সাবজেক্ট ম্যাটারটা ওখানে স্টে করে দেওয়া যাক। এবার ম্যাটারটাতে এইটাতে আসি যে অ্যাকচুয়াল আমাদের এই স্টুডেন্ট যারা আপকামিং আফটার 12, ঠিক আছে, এরা ওই ম্যানেজমেন্টের রাস্তাটায় আসবে কি করে? এদের জন্য স্পেসিফিক কলেজ আছে, যেমন এই জিনিসগুলো আমি এবার একটু আসতে বলছি। যেমন হচ্ছে যে স্পোর্টস ম্যানেজমেন্ট হচ্ছে একটা ডিগ্রি কোর্স, যেটা 4 বছরের ডিউরেশনেতে পড়ানো হয়। স্পোর্টস ম্যানেজমেন্টের জন্য 2খানা ভালো কলেজ আছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, যেটা হচ্ছে আইলিড আর একটা হচ্ছে এসএনইউ, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি। এই দুটো কলেজে মোটামুটি স্পোর্টস ম্যানেজমেন্ট বেটার অন্যান্য ইউনিভার্সিটি থেকে। স্পোর্টস ম্যানেজমেন্টের ডিমান্ডেবল এখন হচ্ছে আস্তে আস্তে। তো আগামী দিনে দেখা যেতে পারে অন্যান্য যেসব ইউনিভার্সিটিগুলো আছে, যেমন এসবিইউ, বেনোয়ার, অ্যাডামাস, এইসব প্রফেশনাল যেসব ইউনিভার্সিটিগুলো আছে, এরাও স্পোর্টস ম্যানেজমেন্টকে লঞ্চ করতে পারে। আই থিঙ্ক মানে আমরা যেই সময়টাতে আমরা এইচএস লেভেল থেকে বেরিয়েছি, সেই টাইমে এই স্কোপ অপশনস গুলো ছিল না। আমরা নিজেরাও একটা সময় পাইনি অ্যাকচুয়ালি। এইটার মধ্যে একটা মজার বিষয়, এটা একটা ভালো টপিক তুললে অভিলাষ দা। আমার ব্যক্তিগত জীবনে আমারও কিছু স্বপ্ন ছিল, তো আমিও কিছু জিনিস করবো ভেবেছিলাম। এটা তো আমার প্রথম স্বপ্ন যেটা ছিল সেটা হচ্ছে আমি একজন সেফ হব।
কিছুটা ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জন্য তখন হয়ে ওঠা হয়নি। এছাড়াও আমার অ্যানিমেশন শেখার খুব ইচ্ছে ছিল, মানে কার্টুন আঁকা, এখনো কার্টুন আঁকি, কার্টুন টুকটাক চেষ্টা করি করার, তো শখে, মানে সেইভাবে না। তো এই জিনিসটা তখন আমরা গাইডটা পাইনি, কিন্তু আমি যেহেতু পাইনি, কিন্তু আমার মতো অসংখ্য ভাই বোন আজকের দিনের স্টুডেন্ট, তারাও যাতে না পায়, মানে সরি, তারাও যাতে পায়, আমি যেমন পাইনি, আমার মতো যেন তাদের অবস্থা না হয়, সেই সার্বিকভাবে যাতে আমি তাদেরকে সহযোগিতা করতে পারি, সেই জন্য একটা আমাদের কিন্তু মুখ্য উদ্দেশ্য হচ্ছে কিন্তু এই সার্ভিসটা, এই কাজটা, কেরিয়ার কাউন্সিলিং কাজটা। অনেক স্টুডেন্ট আছে ভাবে যে এসব পড়তে গেলে অনেক টাকা লাগে, এটাই ভুল কথা। হ্যাঁ অবভিয়াসলি, মানে এইটা তো কি বলবো, প্যারেন্টসদের ক্ষেত্রে প্যারেন্টসরা এটা জানেই না যে অ্যাকচুয়াল এরকমও মানে এই দিকেও কেরিয়ার অপশন আছে। এটা অ্যাকচুয়াল মানে আমাদের কি বলবো, যারা আমরা একদম খুব নর্মাল ভিলেজ সাইডের মানুষ, ঠিক আছে, সেই ফ্যামিলি থেকে তো অবভিয়াসলি এই সম্বন্ধে নলেজ জানতাম না একটা সময়, আমি নিজেই তো ওটাই বলছি যে আমি নিজেই একটা সময় জানতাম না, কিন্তু দীর্ঘদিনের অভিজ্ঞতা যখন জানতে পারলাম, সবার সাথে সম্পর্ক হলো, তখন এই বিষয়টা আরো ভালোভাবে জানতে পারলাম। কিন্তু আজকের দিনে খুব কনফিডেন্সের সাথে বলতে পারি, একটা নিম্নবিত্ত পরিবারের স্টুডেন্টও না একটা এরকম কেরিয়ার ওরিয়েন্টেড যে কোনো একটা কোর্স করতে পারে এবং তার ফিউচারটা ভালো জায়গায় যেতে পারে। আর তার ফাইন্যান্সিয়াল দিকটা পুরোপুরি কিভাবে করতে হবে, কি কি করতে হবে, সেই সমস্ত গাইড আমরাই করে দেবো। আমরা একটা বিষয় বলি, আমরা অনেকেই জানি না, আমাদের এরকম অসংখ্য পরিচিত কোম্পানি আছে, যেমন প্রেসটুডেন্ট, কোলগেট, এই সমস্ত নাম নিশ্চয়ই শুনেছি। এরকম অসংখ্য কোম্পানি আছে যারা স্টুডেন্টদের জন্য স্কলারশিপ অ্যালট করে। আচ্ছা, এরা স্কলারশিপ দেয়? স্কলারশিপ দেয়, কলগেট স্কলারশিপ দেয়, এরকম আরো কিছু কোম্পানি আছে যারা দেয়। এছাড়াও সরকারি বিভিন্ন স্কলারশিপ আছে। তো এই স্কলারশিপগুলো কিভাবে পাবে? একটা স্টুডেন্ট যদি এইচএস এর মধ্যে 80% নাম্বার নিয়ে আসতে পারে, তাহলে তার পড়াশোনার খরচ কতটা কম হতে পারে সে নিজেও ইমাজিন করতে পারবে না। সে পার ইয়ার ধরুন 60,000 টাকা করে পাবে, মানে 4 বছরের কোর্সে 2,40,000 টাকা ছাড় হয়ে গেল। মানে একটা 3 লাখের কোর্স কি 4 লাখের কোর্স, যদি 3 লাখেরও কোর্স আমি মিনিমাম ধরছি, তাহলে 2,40,000 টাকা যদি বাদ যায়, তাহলে পড়ে রইলো মাত্র 60,000 টাকা 4 বছরে। সেটা সে কিছু টাকা শুধুমাত্র ভর্তি হলো, যে আমাদের ফার্স্ট সেমিস্টারের ফিস ক্লিয়ার করলো যে কোনো ইউনিভার্সিটিতে, তারপর গিয়ে হলো সে ওটা লোন নিয়ে নিতে পারে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড এখন আমরা সবাই শুনছি, সব কলেজই এখন অ্যাপ্লাই করিয়ে দিচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে, যার জন্য যে বোনাফাইড সার্টিফিকেট যে কোনো কলেজ যে কোনো ইউনিভার্সিটি প্রোভাইড করে দিচ্ছে। মানে পড়তে গেলে পয়সা লাগে, সে তার 15 বছর ধরে শোধ করুক না, মাসে 1,000 টাকা করে দিয়ে চাকরি পাচ্ছে। সে যদি একটা 20,000 চাকরি পেয়ে যাবে, তো 20,000 22,000 টাকা যখন চাকরি পাচ্ছে, স্যার 1,000 টাকা দিচ্ছে, 1,000 টাকা তো আমরা নর্মাল এদিক ওদিক ঘুরতে যেতে বাইকের তেল খরচা হয়ে যায়, যে যখন চা খেতে যাবো, এই করতে যাবো। হ্যাঁ, তাহলে তাহলে সে একটা বেটার কেরিয়ার পাচ্ছে। কিন্তু আমরা ওটা ভাবিও না, যাইও না। মানে আমার মানে কেন এইদিকেতে আমি এলাম, এটাও একটা ইন্টারেস্টিং কথা আছে। কারণ আমি তখন লন্ডনে যখন ছিলাম, আমি তখন দেখতাম যে ওখানকার যেসব ছেলেরা আছে না, মানে ফরেনের আর আমাদের ইন্ডিয়ার মধ্যে পার্থক্য হচ্ছে এই জায়গাটাতে। ওরা ফার্স্ট কথা প্রচুর স্মার্ট হয়, ওরা কথা বলতে ভয় পায় না। সেকেন্ড কথা হচ্ছে যে ওরা যেটা ওদের ট্যালেন্ট আছে সেটার উপরে ওরা প্রফেশন বানিয়ে নেয়। এই যে ব্যাপারটা বললো যে কথা বলতে ভয় পায়, এটা আমি মোস্ট অফ দ্য স্টুডেন্টসদের দেখেছি, কারণ আমি নিজে কিছু কেমন টিউশনস দিই বাচ্চাদের। বাচ্চা বলতে একদম বাচ্চা না, ক্লাস 10-11। তো তাদেরকে যখন কিছু জিনিস জিজ্ঞাসা করি, এনিথিং এনি ম্যাটার, পড়াশোনাটা বাদ দিয়ে, ঠিক আছে, সাপোজ এনি কাইন্ড অফ জিনিস আমি তাদেরকে জিজ্ঞাসা করছি যে একটু এটা নিয়ে বল, এটা নিয়ে বল, যে তুই যদি কিছু জেনে থাকিস বল, ঠিক আছে, সে কিছুটা হলেও জানে, বাট সেই যখন বলতে গিয়ে না, মানে প্রচন্ড রকম ভাবে, মানে ভেতর থেকে না প্যানিক হচ্ছে যে Introvert type। না, ইন্ট্রোভার্ট ব্যাপারটা আলাদা হয়। এখানে ম্যাটারটা কি হয় না, তাদের মানে কনফিডেন্স, ওই তুই যেটা বললি মাত্র, ঠিক আছে, ওদের হচ্ছে কি কনফিডেন্স লেভেলটা বিশাল, যে ওরা হ্যাঁ কথা বলতে ভয় পায় না। এইখানে স্টুডেন্টদের প্রবলেম এটাই যে এরা কথা বলতে ভয় পায়, এবং তারা 10 বার ভাবে যে আমি যেটা বলছি সেটা ঠিক কি ভুল বলছি, ঠিক কি ভুল বলছি, ঠিক কি ভুল, এই জিনিসটাতে আটকে যায় তারা। এরাই বড় বড় এখানে গিয়ে বললো আমি চাকরি পাচ্ছি না। হ্যাঁ, একটা মানুষ কেন চাকরি দেবে? সে যদি, আমি কোনো কাউকে হায়ার করবো, সে যদি আমাকে 20 লাখ টাকা ইনকাম না করিয়ে দেয়, তাহলে তো আমি তাকে 20,000 টাকার মাইনে দেবো না।
তাহলে ম্যাটার এখানে একটা ভালো জিনিস মানে ব্যাপারটা এলো এই এই টপিক মানে টপিকটার উপরে এসে ও যেটা ফরেনের কন্ডিশনটা এসে বললো যে স্টুডেন্টদের ইউটিলাইজ করতে হবে যে আমরা জাস্ট পড়াশোনা করছি অ্যান্ড খাতা কলমেই যে আমরা মানে টপ নচ করব সেটা সেটা শুধু না টপ নচটা এক্সট্রা জায়গাতে করতে হবে অ্যাজ লাইক ইয়োর কনভারসেশন অ্যাজ লাইক ইয়োর অ্যাপিয়ারেন্স এই জিনিসগুলো তো এগুলো মনে হয় তোমরা কেরিয়ার কাউন্সেলিং এর টাইমে অর্জিতা করো তোমরা অবশ্যই অবভিয়াসলি। আর ইন্ডিয়ার পেরেন্টসেরও দোষ আছে, কারণ কেমন দোষ আছে যে একটা স্টুডেন্ট বায়োলজিতে ভালো নাম্বার পেলো মানে সে মেডিকেল দিকেই যাবে সে, মানে তারা নাম্বার অনুযায়ী যে চুজ করে যে আমার ছেলে এইখানেতে ভালো, মানে সে যদি ইংলিশে ভালো নাম্বার পায় হয়তো সে হয়তো টুকলি করে পাস করেছে, কিন্তু ভালো নাম্বার পেয়ে গেছে মানে একে আমি লিটারেচার নিয়ে পড়াবোই। আর মানে নাম্বারের উপরে এটা ডিপেন্ড করছে যে আমার ছেলে কি হবে। কেউ যদি কমার্সে একটু ভালো নাম্বার পেয়ে গেলে এ তো সিএ হবে, এ তো সিএস পড়বে, আরে ভাই ও ফুটবলার হতে চায়, একটুখানি হয়তো মন দিয়ে পড়েছে তারপরে নাম্বার পেয়েছে, এটা ভুল করে ফেলেছে নাকি? এখানে ম্যাটার হচ্ছে প্যারেন্টসদেরও তাদেরকে দেখতে হবে যে অ্যাকচুয়াল তারা হ্যাঁ নাম্বার হয়তো কোনো একটা সাবজেক্টে প্রচুর পরিমাণে এনেছে বাট অ্যাকচুয়াল আদৌ কি সেই সাবজেক্টটা তার ভিত শক্ত ওটাই হচ্ছে ব্যাপার। কি না এটা অবশ্যই দেখতে হবে তাদেরকে। আর তারা চলে যায়, তাদের কোনো একটা মাসির ছেলে পিসির ছেলে কেউ একজন আছে, তো সেখানেতে গিয়ে ও এটা করেছে, ও অত টাকা ইনকাম করছে, মানে তুইও কর। মানে আমারই একটা ইনসিডেন্ট ঘটনা, যে আমার মামার ছেলে, নিজের মামার ছেলে, তো আমি যখন লন্ডনে ছিলাম তো এসে বলে যে কি করবি, আমার এ তো এইচএস দিয়েছে। আচ্ছা ও ল্যান্ডারের ব্যাপারটা বলে ঠিক আছে আমি আসছি। হ্যাঁ, তো ওখানে যখন সেকেন্ড হয়ে গেছে আচ্ছা ঠিক আছে মানে এই যে ম্যাটারটা বলছিলাম আগে আচ্ছা আবার চালু করেছিস রেডি। আমার সাথে এখন একটা মজার জিনিস হয় যে এখনকার আগে, মানে আমি কেন এটা বলছি যে এখনকার পেরেন্টস কেউ একটা ফ্যামিলির কোনো একটা দুঃসম্পর্কে যদি সাকসেসফুল হয়ে যায় তাকে ফলো করতে বলে, তো ইনকেস আমার ক্ষেত্রে ওটাই হয়েছে। এটা এটা আমি হ্যাঁ, মানে দেখে আমি আমার মামা এসে আমাকে অনেক একদিন জায়গায় বলে দেখেছি যে আমার ছেলেটা হাতের বাইরে চলে যাচ্ছে, ও তো এই বছর এইচএস দিয়েছে, তাহলে কি করা যায়? আমি বলছি, কি করা যায় মানে? বলছে তুই তো হোটেল ম্যানেজমেন্ট পড়েছিলিস, তারপর তো বিদেশে ছিলিস, তুই তাহলে কি করা যায়? আমি বলছি, ছেলেকে নেশা করা। তুই তো মানে একটা দারুণ আনসার দিয়েছিস মারাত্মক আনসার দিয়েছিস হ্যাঁ আমি বলছি আমার ছেলে বিড়ি খাচ্ছে, কে কি আটকানো কিভাবে যায়? আমি বলছি বারণ করছো কেন? ওকে শুধু এইটুকু বলো যে ও কোথায় খাচ্ছে এটা যেন ডিপেন্ড করে, মানে ও কাদের সাথে বসে খাচ্ছে। নেশা করা খারাপ জিনিস না। ও যদি 5 স্টার হোটেলে বসে এক গ্লাস ওয়াইন খায়, মানে ওটা ক্যালিফোর্নিয়ার ভার্টেক্সে ও যদি বসে একটা ওয়াইন খায় এক গ্লাস, আর যদি পাড়ার দোকানে বসে মানে পাড়ার যে বার হয় সেখানে বসে যদি চুল্লু খায়, মানে নেশা তো করছেই, কিন্তু কোথায় গিয়ে করছে সেটা ম্যাটার করে। তো ওকে শুধু ওইটা বলো, তোমরা বলতে যাও ওকে যে এই এটা করবি না, এই ওটা করবি না, এইভাবে পড়াশোনা কর, ওইভাবে পড়াশোনা করে। ভাই একটা ছেলে বাঁচছে, ওকে বাঁচতে দাও। ও ভুল করেছে নাকি ও নাম্বার নেই, ও কিন্তু এতই বড় ভুল করে ফেলেছে। এই হচ্ছে একটা, মানে আমার কাছে গার্জেন যখনই সাজেশন চাই আমি ছেলেকে একদম বাজে ছেলেদের সাথে মেশা। কারণ হচ্ছে কি, ভালো ছেলেরা নিজেরা ভুল করে চুপচাপ থাকে, তার বন্ধুকেও ভুল করা, কিন্তু খারাপ ছেলেরা একটা করে, মানে ছেলেটা যখনই ভুল করে তাকে একটা করে ছুরি মারে আর বলে যে এই জিনিসটা করবি না। তো ওই জন্য বাইরে বের করো, জানাও, পড়াও, এটাই হচ্ছে ম্যাটার। হ্যাঁ এই এই জিনিসটা ও যেটা বলে না একটা বিরাট বড় একটা টপিক যে প্যারেন্টসরা ছেলে মেয়েদেরকে অন্য আটকে রাখতে ছেলে মেয়েদের চায়, সাথে আটকে মিশতে দেয় না আটকে রাখে যে আমার ছেলে বা মেয়ে ওর সাথে মিশলে তাহলে ওর হয়তো থিঙ্কিং থটস খারাপ হয়ে যেতে পারে বাট ভাই মিশতে দাও আদার্সদের সাথে মিশতে দাও তবে তো সেই ছেলে বা সেই মেয়েটা মানে ডিফারেন্ট কাইন্ড অফ সেন্সের সাথে পরিচিতি হবে তবে তো সে থিঙ্কিং থটস তারও বাড়বে তবে তো সে ওয়াইড হতে পারবে। Obviously। এবার যেমন ধরো, আমি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি আমাদের এখানকার মোস্ট স্টুডেন্ট বলো বা নর্মাল মানুষরা বলো, এরা কোনোদিনও 5 স্টার অ্যাপার্টমেন্টে ঢোকেইনি। এটার জন্য কোনো টাকা পয়সা লাগে না। আমি যখন সেমিনার করি আমি এটা বলি যে একটাই প্রমিস কর তোরা, নেক্সট বার যখন কলকাতায় যাবি, বহু 5 স্টার হোটেল আছে, যেমন হচ্ছে তোমার হায়াত আছে, আইটিসি আছে, জেডব্লিউ ম্যারিয়ট আছে, যেখানে যেখানে হোক কাছে হবে। এখনো পর্যন্ত তুই কটা সেমিনার করেছিস? আমি এখন অব্দি 100+ সেমিনার করেছি। 100+ সেমিনার হ্যাঁ, করে ফেলেছিস তো আমি ওখানেতে স্টুডেন্টদেরকে ওটাই বলি যে মানে দুজনের সাথে? আমার অতটা নয়, আমার একটু কম আছে, ওর অনেকটা বেশি আছে। আমি আচ্ছা মেনলি আর কি স্টুডেন্টের সাথে বেশি এঙ্গেজ থাকি।
তো স্টুডেন্ট বলতে ওই জাস্ট এইচএস এন্ড মাধ্যমিক এটাই? হ্যাঁ, এইচএস না, টাই আমরা বেশি ফোকাস দিই, তার এইচএস উপরে। এবং কলেজে এমবিএ। আচ্ছা, কলেজে। কলেজের মধ্যে আবার করে। একটা বিষয় যে পড়াশোনা, দেখো দাদা বিষয় হচ্ছে যে আমরা শুধুমাত্র যে এইচএস যারা করছে তাদের জন্য তো একটা কেরিয়ার অপরচুনিটি তৈরি করছি, এছাড়া যারা কলেজ কমপ্লিট করছে, কলেজে করছে, তাদের জন্য আমরা স্পেশাল ভাবে এমবিএটাকে বিশেষ করে আমরা ফোকাস রেখেছি। এছাড়াও আরো বিস্তারিত কিছু কোর্স রাখবার প্ল্যানিং চলছে, আলোচনা চলছে, কিন্তু এমবিএটা আমরা আপাতত প্রধানত ফোকাস রেখেছি, কারণ আমরা এটা খুব কমন ভাবে জানি যে আজকালকার দিনে যে কোনো একটা কোম্পানিতে ঢুকতে গেলেই বেসিক এমবিএটা দেখতেই চায়, মানে যদি সে একটা ভালো পজিশনে পৌঁছাতে চায়। তো এইটা আপাতত আমরা শুরু করেছি, এটা একদম ইনিশিয়াল স্টেজে আছে, এটা একদম নতুন। এমবিএ মার্কেটটা বাড়বে কারণ হচ্ছে যে ইন্ডিয়া গ্রো করছে, ইন্ডিয়ার বহুজন স্টার্ট আপ খুলছে, আর স্টার্ট আপ খুলতে গেলে আমার जिसको মাল বেচনা आता है এরকম একটা এমবিএ চায়ওয়ালা এমবিএ ফুল আচ্ছা, যাই হোক, আমি মানে আমরা ডিসকাস করতে করতে অনেকটা দূরে চলে গেছি, আমরা সাবজেক্ট রিলেটেড ম্যাটারে ছিলাম, তো আছি ওই টপিকটাতে। হ্যাঁ, তুই সায়েন্সের ব্যাপারটা বলি, সায়েন্সের থেকে ওই সব টপ লাইন আপ যারা যাওয়া সায়েন্স যাবে। নিয়ে পড়বে না, মানে তারা অলরেডি 2 বছর আগে থেকে জানে তারা কি করতে চলেছে। এটা কিন্তু একটা কথা, মানে এটা 90% কেসে আমি দেখেছি, তারা জয়েন্টে বসে, হুম হুম হুম। তারপর দিয়ে তারা পাস করতে পারে কি না পারে, তারপর তারা প্রাইভেট কলেজে যায়, আর পাস করতে পারলে তারা সরকারি কলেজে যায়। তো সায়েন্সের অতটাও ডিপেন্ড করছে না, ডিপেন্ড করছে কাদের, যারা একদম সায়েন্স নিয়ে শুধুমাত্র কিছু বন্ধুদের দেখানোর জন্য সায়েন্স নিয়ে নিয়েছে, তাদের ক্ষেত্রে আলাদা কথা। কিন্তু যারা সায়েন্সের স্টুডেন্ট হয় তারা 10th-এর আগে থেকে ভাবে যে এই করবো, কিন্তু সায়েন্সের জন্য একটাই সাজেশন দেবো যে সায়েন্স নিলে পিওর সায়েন্স না, মানে কেমিস্ট্রি, মানে ম্যাথটা যেন থাকেই থাকে যে কোনো জায়গায়। বায়ো সায়েন্স নিলেও ম্যাথ থাকে যেন, তাহলে ম্যাথের ডিমান্ড অনেকটা বেশি। কেউ যদি গভর্নমেন্ট জব করতে চায়, আর্মি হবে ভাবে, তো সে আগে যদি ভেবে নেয় যে আমি 8-9 থেকে আমি আর্মি হবই হব, তাহলে সে এনডিএ দিতে পারে, তার জন্য সে আগে থেকে প্রিপারেশন নিতে পারে সায়েন্স নিয়ে পড়ে। বা সে একটা যদি বিটেক করে নিয়ে নর্মাল না ছুটে, 12-এর পর 11-এর পর না ছুটে, সে নর্মাল প্র্যাকটিস করছে করছে, তার সাথে একটা বিটেক করে নিল, তারপর সে অফিসার র্যাঙ্কে গিয়ে জয়েন করতে পারে। টাইমটা একটু লাগবে, বাট তার কাছে একটা অপরচুনিটি হলো, যদি ইনকেস আর্মি না হয় তাহলে আমি বিটেকের জন্য আমি তো চাকরি পাবো, আর যদি হয়ে যায় তাহলে তো সমান হয় সব। কিন্তু স্টুডেন্টরা কি করে যে এইচএস, মানে কলেজে নর্মাল একটা কলেজে ভর্তি হয়ে যায়, ভর্তি হয়ে যাওয়ার পর এইচএস এর রেজাল্টটা নিয়ে ছোটাছুটি করতে শুরু করে দেয়, তো ওদের কম্পিটিশনটা অনেকটা বেশি, কারণ সবাই ওটাই করতে চায়। মানে এইটা হচ্ছে কি, ওই সায়েন্সের দিক থেকে ওই এই জায়গাগুলো অবভিয়াসলি অ্যাভেলেবেল। এবার আর্টসের দিকটা যেটা ছিলাম, একটা শুনলাম অরিজিতের কাছে যে বিজনেস ম্যানেজমেন্ট রয়েছে, তো আরো আরো কিছু লাইন আছে, একটু একটু বলো। এছাড়াও আরেকটা বিষয় যেটা বললাম সেটা হচ্ছে হোটেল ম্যানেজমেন্ট আছে। হোটেল ম্যানেজমেন্ট আজকালকার দিনে একটা বিশাল বড় একটা বিষয়, আর এটা বলা যেতেই পারে, এটা আমার যেহেতু আমার এই ভাই আগে হোটেল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত ছিল বহুদিন ধরে এবং বিদেশেও ছিল, যখন হোটেল ম্যানেজমেন্টের একজন স্যারের সাথে কথা বলা হবে তখন তাদের কাছ থেকে একটা জিনিস ভালোভাবে বুঝতে পারা যায় যে হোটেল ম্যানেজমেন্টের চাহিদা গোটা বিশ্বের মধ্যে যতটা আছে না, জব অপরচুনিটি যতটা আছে না, তার 20% ফিল আপ হয় না। এক্স্যাক্টলি। মানে এতটাই জব অপরচুনিটি আছে। এবার দেখো তারপর আরো বেশ কিছু যেমন কোর্স আছে যেটা আর্টসের জন্য খুব ভালো অপরচুনিটি বর্তমান দিনে। আমরা জার্নালিজম এবং মাস কমিউনিকেশনের নাম শুনেছি, আজকের দিনে টিভি নিউজ মিডিয়া সব জায়গার মধ্যেই জার্নালিজম এবং মাস কমিউনিকেশনের কি গুরুত্ব সেটা আমরা বুঝতে পারি। এছাড়াও আর্টসের দিকে যদি আমরা ভালোভাবে লক্ষ্য দিই, আর্টসে প্রথমত কিছুক্ষণ আগে আমি বললাম যে স্পোর্টস ম্যানেজমেন্ট, এছাড়াও আছে হোটেল ম্যানেজমেন্টের বিষয়টা আমি বলছি, আর তাছাড়া আছে মানে বিবিএ, ঠিক আছে, বিবিএ, তারপর হচ্ছে বিসিএ, ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, এছাড়াও আছে জিএনএম নার্সিং করা যাচ্ছে এবং প্যারামেডিক্যাল আছে। তাছাড়াও বেশ ইন্টারেস্টিং একটা কোর্স হচ্ছে, সেটা হচ্ছে অ্যানিমেশন, যেটা আমার ব্যক্তিগতভাবে বিশাল বড় স্বপ্ন ছিল। ভিএফএক্স অ্যানিমেশন এগুলোও কিন্তু করা যায়, এগুলোও পসিবল, এগুলোও খুব সুন্দর কোর্স এবং কেরিয়ার ওরিয়েন্টেড কোর্স, আজকের দিনে এর বিশাল দাম। তাছাড়াও আরেকটি কোর্স আছে যেমন হচ্ছে মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম, যেটা আমরা খুব কম বেশি সবাই জানি। এটা আজকের দিনে নিউজ মিডিয়া যেভাবে বাড়ছে, যেভাবে একটা তথ্য প্রযুক্তির যুগে সমাজ মাধ্যমেও যেভাবে নতুন নতুন ছোট্ট ছোট্ট মিডিয়া চ্যানেল গড়ে উঠছে, তাতে এই কমিউনিকেশন মানে মাস কমিউনিকেশন জার্নালিজমটা কতটা ইম্পর্টেন্ট হয়ে উঠেছে। এছাড়াও ছোট ছোট পত্র পত্রিকা বিভিন্ন ক্ষেত্রেতেই এই ধরনের একটা বিষয় থেকে যায়।
তো এটাও একটা আর্টসের জন্য খুব ভালো লাইফ অপরচুনিটি হতে পারে, ভালো কেরিয়ার ওরিয়েন্টেড জায়গায় পৌঁছাতে পারে। এটা আমি সাজেশন দিলাম। এবার স্টুডেন্টরা তো অবভিয়াসলি তারা তাদের নিজস্ব একটা বিষয় থাকবেই সবসময়। হ্যাঁ, গার্জেনরা যদি স্টুডেন্টদের একটু কথা শোনে, গার্জেনরা যদি একটু স্টুডেন্টদের কথা শোনে, স্টুডেন্টরা যদি একটু গার্জেনদের কথা শোনে, দুজনের মধ্যে যদি একটা ব্যালেন্স থাকে না, তবে স্টুডেন্টদের এগিয়ে যাবে। গার্জেনরা তো এখন চাই না যে স্টুডেন্টরা দুজনের দিকে। প্লিজ ডোন্ট টেক ইট নেগেটিভ যে আমরা গার্জেনদের বিপক্ষে যাচ্ছি, ঠিক আছে, বাট ইটস নট লাইক দ্যাট। বলে আমি এটা হতে চাই, আমার স্টুডেন্ট যদি এসে আমাকে বলে এটা হতে চাই, না না তুই এটা হোস না, তুই ওটা হয়, তুই এটা হোস না, তুই ওটা হয়, আরে ভাই ওকে হতে হতে দাও, ওর যেটা ট্যালেন্ট। আমি যে প্রথমে বলছিলাম যে কারণ ঝগড়া করতে ভালো লাগে, কারণ ঝগড়া করতে ভালো লাগে ট্যালেন্টটা। এই দাদা যখন বললো যে মার্কস কমিউনিকেশন যখন আসছে, সারাদিন কি করছে ওরা? হ্যাঁ, ওরা তো মানে শিক্ষাত হ্যাঁ, রিপোর্টারই আছে সারাদিন। তারা বাইরে ইয়েস, হ্যাঁ, দারুণ সিরিজ। হ্যাঁ, মানে যে কোনো বিষয়, যা হাতে লেখা সুন্দর, ক্যালিওগ্রাফির দিকে তারা যেতে পারে, অ্যানিমেশনের দিকে যেতে পারে তারা, ক্রিয়েটিভিটি আছে, কিছু করতে ভালো লাগে, খেলাধুলার ভালো লাগে তো স্পোর্টস ম্যানেজমেন্টের দিকে যেতে পারে। যেটা যার ট্যালেন্ট তাকে সেটা নিয়ে পয়সা ইনকাম করতে। কেউ সাজতে ভালো লাগে, কারো সাজাতে ভালো লাগে। আমাদের যে সব থেকে ভালো এখন দর্জি কে, মানুষ মাত্রা, এই যে উর্ফি জাভেদ জাতা পরে ঘুরে বেড়াচ্ছে, আনছে কারা? মানে আগে আমরা পাতা পড়তাম, উর্ফি জাভেদ, ঠিক আছে, যেমন একটা কোর্সে বলি যে আগে আমরা পাতা পড়তাম, তারপরে মাঝখানে কি পড়তো আমি জানি না, তারপর হঠাৎ করে মানে ধুতি অব্দি আমি জানি, যে তার আগে কি হতো আমি জানি না। হ্যাঁ, ধুতিতে এসেছিলাম, এই যে প্রথমে ধুতি ছিল, তারপর প্যান্ট এলো, প্যান্টের পর জিন্স এলো, জিন্সের মধ্যে আবার সেই ছেঁড়া ফাটা জিন্সে আবার ছেঁড়া শুরু আবার হলো, শুরু হলো যে নর্মাল জিন্স, এখন আবার চিনোস চলছে। এই যে ট্রেন্ড গুলো আনছে, মানে মেয়েরা আগে শাড়ি পরতো, তারপর চুড়িদার, এখন প্লাজো, আমাদের ওয়ান পিস এইসব পরে যাচ্ছে। এই যে ট্রেন্ডিং গুলো আনছে কেন? এগুলো সব আনছে ফ্যাশন ডিজাইন। মানে কোথায় কোন এখন ট্রেন্ডিং কোনটা চলবে সবকিছু গেম চেঞ্জার কিন্তু ওরা। মানুষ কি পড়বে ওদের উপর ডিপেন্ড করছে যে ওরা কি পড়াবে। তুমি ভাবছো যে তুমি তোমার চুজ করে জামাটা কিনেছো, তারা চায় তুমি জামাটা চুজ করো, তাই জন্য তারা বানিয়েছে ডিজাইনটা। মানে এমন কোনো কোর্স নেই যে আমার শুধু সেলাই করতে ভালো লাগে, কিছু রাখতে ভালো লাগে, তার জন্য পয়সা পাওয়া যায় না। মেকআপ আর্টিস্ট যারা হয়, যারা মেকআপ করতে ভালো লাগে এবং করাতে ভালো লাগে, দুটোতেই টাকা পাওয়া যায়। যারা করছে তারা হয়ে যাচ্ছে মেকআপ আর্টিস্ট, যারা করাচ্ছে তারা হয়ে যাচ্ছে মডেল। যারা করাচ্ছে তারা মডেল। মেকআপ আর্টিস্টের যে কথাটা বললো, আজকে যদি আমরা ভালোভাবে একটু লক্ষ্য করি, একটা তো বিউটিশিয়ান কোর্স যেমন চলছে সাধারণত আমরা দেখতে পাচ্ছি, কিন্তু প্রপার মেকআপ আর্টিস্ট যারা হচ্ছে, যারা এখন বিভিন্ন সিনেমা বিভিন্ন জায়গার মধ্যে কাজ করছে, তারা প্রস্থেটিক জিনিসটা ভালোভাবে শিখছে, প্লাস্টিক জিনিসটা, প্লাস্টিক সার্জারি মতো ভাবে যেভাবে জিনিসগুলো তৈরি করে, এগুলো সব এখন নতুন নতুন মেকআপের ধরন এসে গেছে। এবং একটা ইয়াং ছেলেকে কিভাবে বৃদ্ধ সাজাচ্ছে, যে আজকের দিনে আমরা সিনেমায় যেগুলো দেখছি বা মুভিতে যেগুলো দেখছি, এই সব কিছুই হচ্ছে মানে একদম পুরো মেকআপ কোর্সের মধ্যে থাকছে, যেটা একটা ভালো কেরিয়ার অপরচুনিটি কোর্স আজকের দিনে। মানে দারুণ দারুণ। আমরা খুব মানে একটা মনে আছে হয়তো, বিলাস দাও হয়তো দেখেছো, ভিঞ্চিতা বলে একটা সিনেমা বেরিয়েছিল, দেখেছিলে? আপনি ধরতে পারবেন, আপনি ধরতে পারবেন না, সৃজিত মুখার্জির সিনেমা হয়তো। আর ওটা নিয়ে প্রচুর মিম বেরিয়েছিল, আপনি ধরতে পারবেন। ওটাও কিন্তু একটা কেরিয়ার, মানে সরি, ওটাও একটা মেকআপ আর্টিস্টের লাইফস্টাইল নিয়ে পুরো সিনেমাটা করা। এবং ওখান থেকেও আমরা অনেকটা জিনিস বুঝতে পারি যে কিভাবে একজন মেকআপ আর্টিস্ট তার আগামী কেরিয়ারটাকে আরো অন্যভাবে বিল্ড করতে পারে। তো যার যেটা ট্যালেন্ট আছে, সোজা সাপটা অনেক মানে এমন কিছু অ্যাসপেক্টস দেখিয়েছে যে যদি কেউ একটু ভাবে ওই যে মেকআপ মানে এই দিকের কেরিয়ার, কেউ যদি ভাবে যে আমি এরকম মেকআপ আর্টিস্ট হব, ঠিক আছে, বা এরকম মানে মেকআপ আর্টিস্টের কাজ করতে, পরে কি বড় মডেল আর্টিস্টের এরকম জায়গায় কি পৌঁছাবো। আমাদের কাউন্সেলিংটা মেইনলি ওই মডেলের উপরই তৈরি করা, যেটা হচ্ছে যে তোমার কি ট্যালেন্ট আছে তুমি আমাকে বলো, তুমি কিভাবে টাকা ইনকাম করবে, আর কোন কলেজে পড়বে, কিরকম কলেজ ভালো হবে না হবে, কোথা থেকে টাকা পাবে। আমার ভিউয়ার্সদের এটাই বলি যে দিস ইজ দ্য সাবজেক্ট ম্যাটার। দাদারা এই যে কেরিয়ার কাউন্সেলিং দেয়, সেটা অ্যাকচুয়াল কি, যে অ্যাকচুয়াল তোমার ট্যালেন্ট আর তোমার স্কিলস কি আছে সেইটার উপর বেস করে তোমার সঠিক দিক কোনটা হবে, সেইটা দাদারা তোমার সঠিক রাস্তা দেখিয়ে দেয়। এই জন্য কোনো টাকা পয়সাও লাগছে না, কোথাও যেতে হচ্ছে মানে একদম পুরো ফ্রি ফ্রি কাউন্সেলিং থাকে, ফ্রি। 3 ইডিয়টস সিনেমায় যেরকম তারা ফ্রি ফ্রি করে রাজু রাস্তোকে বলেছিল, সেরকম তারা সবই ফ্রি।
মানে থ্রি ইডিয়টস এর কথাটা মনে করি, একটা কথা বলি, ওখানেও একটা আমরা মানে আজকের দিনে যেভাবে স্টুডেন্টদের যেভাবে গাইড করছে বাবা মারা, ওই সিনেমাটা যদি ভালোভাবে দেখি তাহলে আমরা বুঝতে পারবো। একটা সিন ছিল যেখানের মধ্যে র্যাঞ্চো ফারহানকে বলছে যে ধর ভাই, আমি বাংলায় বলছি, ধর ভাই, লতা মঙ্গেশকরের বাবা তাকে হাতে একটা বল দিয়ে বলতো তুই দুনিয়ার সব থেকে বড় ফাস্ট বোলার হয়ে যা, আর সচিন টেন্ডুলকারের বাবা যদি তাকে একটা মানে হারমোনিয়াম বা তবলা কিনে দিয়ে বলতো তুই বড় সব থেকে বড় সিঙ্গার হয়ে যাস, তাহলে তারা কোথায় যেত? আর ঠিক এটাই তো গার্জেনরা করছে। গার্জেনরা তো ঠিক তার ওই বিষয়টা তার কোনো ইচ্ছাই নেই, তার কোনো সেই কোয়ালিফিকেশন নেই। ওই ভাইও যেটা বললো, সে ভুল করে নাম্বার দিয়ে চলে এসেছে নাকি, সে একটু পড়াশোনা করেছে নাম্বার দিয়ে এসেছে, তা বলে তাকে ওই বায়োলজিতে ভালো নাম্বার এনেছে বলে আমাকে ডাক্তার হতে হবে? কি জ্বালা! এইটাই হচ্ছে। আর কিছু বলতে গেলে বাইকের লোক দেখায় যে নিটটা ক্লিয়ার করেন, একটা রয়্যাল এনফিল্ড এটা একটা দারুণ জিনিস। আর একটা 12 স্টুডেন্ট গার্লফ্রেন্ড আছে, রয়্যাল এনফিল্ড নিয়ে ঘুরে বেড়াবে, ব্যাস সে নিট বুঝবে। এখানে একটা জিনিস বলি, প্যারেন্টসরা যদি না ওই জায়গাটা হয়তো, হ্যাঁ আমি মানে এই ব্যাপারটা কোনো প্যারেন্টসকে ছোট করছি না বা অন্য কিছু ব্যাপার বলছি না, অনেকেই আছে ব্যাপার যারা কেরিয়ার রিলেটেড ম্যাটার অতটাও মানে অ্যাকনলেজ নেই। হ্যাঁ, একটা ঠিক ঠিক আছে, যেমন ওষুধ নর্মাল একটা জ্বর হলে প্যারাসিটামল খেতে আমার বাবা মা জানে, কিন্তু আমার বাবা মা তো ডাক্তারের কাছে অবভিয়াসলি নিয়ে যায়। সেরকম একটা আমার মানে ছেলের ভবিষ্যৎ কিরকম ভাবে গড়তে উঠতে পারে, আমি সবসময় মানে অ্যাজ এ পেরেন্ট হিসেবে আমি কেন ডিসিশন নিতে হবে? যারা ওর বিষয়ের উপর স্পেশালিস্ট, হ্যাঁ তারা জানে যে এইটা করে এটা হওয়া যায়, এটা করে হ্যাঁ, এটা হওয়া যদি যায়, তার কাছে নিয়ে প্যারেন্টসদের এরকম সিচুয়েশন থাকে যে আমরা ঠিক করতে পারছি না, দেন অবভিয়াসলি আপনারা এরকম আজ এই আমার যে দুজন আছে আমার পাশে, এইরকম মানুষ অনেকেই আছে, তাদের কাছেও Obviously. যেতে পারেন, কোনো অসুবিধা নেই তাতে। প্লিজ অ্যাপ্রোচ করুন, জানুন ব্যাপারটা। কাউন্সিলিংটার প্রয়োজন। অবশ্যই কাউন্সেলিং অবশ্যই প্রয়োজন। দাদা নিজেও একজন এলএলবি স্টুডেন্ট, তাই তো? এলএলবি স্টুডেন্ট, তো এটাও কিন্তু একটা বড় কেরিয়ার। আমরা যে এতক্ষণ আর্টসের বিষয়গুলো কথা বলছিলাম, যে এলএলবিও কিন্তু একটা বড় কেরিয়ার, এবং আগামী দিনে এটার আরো চাহিদা বাড়তে চলেছে, এবং এটা হচ্ছে এক প্রকার নিজেদের পার্সোনাল বিজনেস টাইপের। এটা কোনো চাকরির জাতীয় না, এটা নিজেরাই করতে পারবে। আবার হ্যাঁ, গভর্নমেন্ট লয়ারও হয়, তো এই জিনিসটাও হয়, মানে ওই ফিল্ডে মানে এই ফিল্ডটাও আছে আর্টসের জন্য, এটাও মানে খুব হাজার একটা কোর্স আছে, হাজার একটা ফিল্ড আছে, হ্যাঁ। হাজার একটা কলেজ আছে, মানে এটা কোনোদিনও 1 ঘন্টার মধ্যে ডিসকাশন করা যাবে না। ঠিক আছে, কোনো একটা পডকাস্ট দেখে আমি জেনে গেলাম সবকিছু, বা আমি কোনো একটা স্কুলেতে 1/2 ঘন্টা সেমিনার অ্যাটেন্ড করে নিলাম, জেনে গেলাম, তাহলে কিন্তু নয়। পার্টিকুলার মানুষের ব্রেনের সাইকোলজি অনুযায়ী সে কিরকম দ্বারা ভাবছে না ভাবছে, সেটা তার পার্সোনাল কাউন্সিলিংটা, একটা কাউন্সিলিং 1-1.5 ঘন্টা করে হয়। কারণ তার পরবর্তী 40 মানে আমরা ধরো আমাদের ব্রেন ক্যাপাসিটি নিয়ে আলোচনা করছি, তো 10টা স্টুডেন্ট 10টা মতো ভাবে নেবে একটা পডকাস্টকে। হ্যাঁ, আর সেম জিনিস একটা সেমিনারের মধ্যে 100 জন স্টুডেন্ট আছে, কি 50 জন স্টুডেন্ট আছে, 200 জন স্টুডেন্ট আছে, তারা প্রতিটা মানুষ আলাদা আলাদা ভাবে নেবে। এবার তোমার জন্য যেটা বেটার, তোমার জন্য ল বেটার, আমার জন্য ম্যানেজমেন্ট বেটার, এটা আমি কখন জানতে পারবো? যখন আমি পার্সোনালি তার সাথে কথা বলবো। তো তার জন্য পার্সোনাল কাউন্সিলিং হচ্ছে এটা বড় কথা। আমাদের তো সেমিনার চলছে, আমাদের ওয়েবিনার চলছে হচ্ছে অনলাইনেতে, যার সঙ্গে ফেস টু ফেস পার্সোনাল কথা হবে। তো তুমি এসো, বসো, তোমাকে আমি তোমার সাথে 10 মিনিট গল্প করি, তোমার আগে ফ্যামিলির মতো, বন্ধুর মতো হই, তারপর কাউন্সিলিং তো হবে। আর তোমাকে বুঝি, হ্যাঁ, প্রতিটা মানুষের আলাদা আলাদা আলাদা, এবং পরিবারের সাথে, পরিবারের সাথে। সো বন্ধুরা, অ্যান্ড মানে যাদের নিয়ে কথা বলছিলাম, অনেকজন রেগেই আছে প্যারেন্টসরা, প্লিজ রাগ করবেন না, উই আর সো সরি, প্লিজ রাগ করবেন না। আগে থেকে একদম মন থেকে দিল সে সরি বলছি, ঠিক আছে? প্লিজ একটু ছেলে মেয়েগুলোর কথা ভাববেন, অ্যান্ড তাদের কি মানে তারা কোন দিক দেখতে চাইছে, কোন সাবজেক্টটা তাদের কাছে প্লাস পয়েন্ট, সেই জিনিসগুলো প্লিজ একটু জিজ্ঞাসা করে নেবেন, না আদারওয়াইজ তারা অনেক চাপে পড়বে। সো প্লিজ এত চাপ না দিয়ে উইথ লাভ জিনিসগুলোকে হ্যান্ডেল করুন। আর হ্যাঁ, এটা তো কেরিয়ার কাউন্সিলিং হলো, বাট আমার সাবজেক্ট ম্যাটারে তো আসতে হবে। পডকাস্ট আড্ডা উইথ অভিলাষ, ঘোস্ট, আচ্ছা, ভৌতিক বিষয়। এটা 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 হচ্ছে কি আমার রিকোয়েস্ট দুজনকে, ঠিক আছে? অবভিয়াসলি একটা দিন আমরা মানে বসবো ভৌতিক ব্যাপার নিয়ে, এক্সপিরিয়েন্স। তোমার কিছু ভৌতিকের জন্য আমি বাড়ি ছাড়া হয়ে যেতাম, ঠিক আছে? তো এই গল্পটা নেক্সট জিনিস বলি, হ্যাঁ, এটা আমি নেক্সট পডকাস্টে আলোচনা করব, যেটা হচ্ছে কেন আমি বাড়ি ছাড়া হয়ে যেতাম। দারুণ জিনিস, ঠিক আছে, আমাকে সত্যি এক্সাইটেড জিনিস বলছে। এটা কিন্তু সত্যি কথা যে অভিলাষদার জন্য আমাকে বাড়ি, মানে এই ভৌতিক ঘটনার জন্য আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিত, আমি হয়তো আমি এখানে বসেও থাকতাম না।
আর অনেক বড় বড় ক্ষতি হয়ে যেতে পারতো, ঠিক আছে, গ্রামের লোকজন জোগাড় করে আমাদের এক ঘরে করে দিতে পারতো, অসুবিধা নেই। আমি এখন তোকে যেতে, মানে আমি তো বলিনি যে যা, ও নিজের পাকা মতো বেরিয়েছিল। এটাকে বিগাড় বলে। ঠিক আছে, তো এইটা নেক্সট পডকাস্টে বলবো যে কেন কি হয়েছিল ঘটনাটা। আমরা এত হাসছি, রিজন আছে, অনেক কিছু রিজন আছে। পরের পডকাস্ট যখন আসবে তখন অ্যাকচুয়াল জানা যাবে যে ওর আর আমার ব্যাপার কি, তখন জানা যাবে, ঠিক আছে? এখন বলছি না। এটা লাস্ট 7 বছর আগেকার ঘটনা, কিন্তু আমার এখন অব্দি দিনটা আর ওই ফোনটা আর মাঠটা তিনটেই মনে আছে, যে কেন আমাকে ঘর থেকে বের করে দিতে হয়েছিল। ওইগুলো আমি তার নেক্সট পডকাস্টে আলোচনা করবো। সো ঠিক আছে, আজ এতটাই থাক। পরে আবার দেখা হবে নেক্সট পডকাস্ট, নেক্সট এপিসোড। সো আজকের মতো এইটুকুই, চলো টাটা, লাভ ইউ অল, বাই।